হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি2 লার্নিং। আজকে যে আমরা টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বোহর অ্যাটমিক মডেল। দেখো তোমাদের জিরেট সিলেবাসে যে চ্যাপ্টার গুলো ছিল, যে ইউনিটটা ছিল অ্যাটমিক স্ট্রাকচার, তার ফার্স্ট টপিকটাই ছিল কিন্তু বোর অ্যাটমিক মডেল। তো সেই টপিকে আসতে আজকে আমাদের 6th ক্লাস চলে এলো। এর মাঝে আমরা অনেকগুলো কনসেপ্ট পড়েছি। মেনলি আমরা যে বিভিন্ন মডেলগুলো নিয়ে পড়েছিলাম, যে রাদারফোর্ডের অ্যাটমিক মডেল, সেটা আমাদের একটু আজকে জেনে নিতে হবে। রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের দুটো লিমিটেশন ছিল, তো ওই লিমিটেশনের ওপর বেস করে তৈরি হয় বোর অ্যাটমিক মডেল। তার আগে আমরা দেখে নিয়েছি স্পেক্ট্রা নিয়ে আমরা পুরোপুরি বুঝে নিয়েছি, এমিশন অ্যাবজর্পশন স্পেক্ট্রা। দেন আমরা আগের ক্লাসে পড়লাম হাইড্রোজেনের এমিশন স্পেক্ট্রা। ঠিক আছে, এবার আমরা আসছি বোহর অ্যাটমিক মডেল। তার আগে আমরা ছোট করে একবার দেখে নেব যে ড্রব্যাক অফ রাদারফোর্ড অ্যাটমিক মডেল। দেখো, এই যে বোহর অ্যাটমিক মডেলটা 1913 সালে নিলস বোর দেন। মেনলি যে কারণে ওনার এই অ্যাটমিক মডেলটা দেওয়ার প্রয়োজনীয়তা হলো সেটা হচ্ছে রাদারফোর্ডের মডেলের দুটো মেন লিমিটেশন ছিল, আমরা দেখেছি। সেইটা করার জন্য, ওভারকাম করার জন্যই এই বোর অ্যাটমিক মডেল আসে। সেই জন্য একে বলা হয় রাদারফোর্ড বোর অ্যাটমিক মডেল। রাদারফোর্ড মডেলে কি বলা হয়েছিল সেটা আমি আরেকবার বলছি, দেখো। মেনলি এই রাদারফোর্ড অ্যাটমিক মডেলে বলা হয়েছিল যে নিউক্লিয়াস কে কেন্দ্র করে, কোনো একটা অ্যাটমের কেন্দ্রে তো নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি হয় যে বিভিন্ন অরবিটে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে। আর দ্য সাইজ অফ নিউক্লিয়াস ইজ এক্সট্রিমলি স্মল অ্যাজ কম্পারেড টু দ্যাট অ্যাটম। হোল যে অ্যাটমটা আছে তার মধ্যে সাইজ অফ যে নিউক্লিয়াসের সাইজটা খুবই ছোট থাকে, যেটা কি বলা হয়েছিল, যদি অ্যাটমের সাইজ হয় 10⁻⁸ সেমি, তাহলে নিউক্লিয়াসের সাইজ হবে 10⁻13 সেন্টিমিটার। ঠিক আছে, দেন আর কি বলা হয়েছিল, অলমোস্ট দ্য এন্টায়ার মাস অফ অ্যাটম ইজ কনসেন্ট্রেটেড অ্যাট দ্য নিউক্লিয়াস। এটা আমাদের বলা হয়েছিল, রাদারফোর্ডের মডেলটা আমরা আলোচনা করছি। ঠিক আছে, আর কি বলা হয়েছিল যে আউটার পোর্শনে, নিউক্লিয়াস তো কেন্দ্রে আছে, এর যে আউটার পোর্শনে কি আছে, এক্সট্রা নিউক্লিয়ার পার্টে আছে, সেখানে ইলেকট্রন গুলো ঘুরছে। এই যে ইলেকট্রন ঘুরছে তার জন্য কি হচ্ছে, দুটো ফোর্স কাজ করছে। একটা ফোর্স হচ্ছে যেটা অ্যাট্রাকশন ফোর্স, যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। এই যে অ্যাট্রাকশন ফোর্সটা কাজ করছে, এটাকে আমরা কি বলেছিলাম, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, এটা বলা হয়েছিল। আর কি বলা হয়েছিল, এই ইলেকট্রন যে ঘুরছে তার একটা গতিবেগ আছে, এবং এই চার্জকে ব্যালেন্স করার জন্য কি হয়, বাইরের দিকে একটা ফোর্স কাজ করে, যেটাকে বলা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। এটা আমরা আগের দিনই দেখেছিলাম। এবার রাদারফোর্ড কি করেছিলেন, এই যে নিউক্লিয়ার যে সিস্টেমটা, এটাকে সোলার সিস্টেমের সাথে কম্পেয়ার করেছিলেন। যেমন নিউক্লিয়াসের চারিদিকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরছে অ্যাটমের মধ্যে, সেরকম যদি আমরা ধরে নিই সোলার সিস্টেম, যদি আমরা ধরে নিই এখানে সান আছে, তার সানকে কেন্দ্র করে কি হয়, বিভিন্ন অরবিটার আছে, আমরা জানি বিভিন্ন সার্কুলার অরবিটাল আছে, যদিও সার্কুলার না, আমরা জানি সার্কুলার হয় না, যাই হোক। তো সার্কুলার অরবিটাল গুলোতে কি হয়, বিভিন্ন প্ল্যানেট ঘোরে, তাই তো? বিভিন্ন প্ল্যানেট, একটা দুটো থাকে না, বিভিন্ন প্ল্যানেট ঘোরে। তো এই অনুযায়ী উনি কল্পনা করেছিলেন। রাদারফোর্ড নিউক্লিয়ার যে সিস্টেমটাকে, সেটাকে সোলার সিস্টেমের সাথে কম্পেয়ার করেছিলেন। সানের চারিদিকেও এরকম প্ল্যানেট ঘুরছে। ঠিক আছে, এবার উনি কম্পেয়ার করলেও দেখো এর মধ্যে অনেক ডিফারেন্সেস আছে। কি ডিফারেন্সেস আছে, নিউক্লিয়াস একটা চার্জ পার্টিকেল, পজিটিভ চার্জ পার্টিকেল, এবং ইলেকট্রন হচ্ছে একটা নেগেটিভ চার্জ পার্টিকেল। তার মানে একটা চার্জ পার্টিকেলের চারিদিকে আর একটা চার্জ পার্টিকেল ঘুরছে। কোন ক্ষেত্রে, অ্যাটমিক মডেলের ক্ষেত্রে। ঠিক আছে, বাট আমরা যদি দেখি যে সোলার সিস্টেমে কি হচ্ছে, সোলার সিস্টেম কিন্তু পুরো একটা নিউট্রাল সিস্টেম। সানেরও কোনো চার্জ নেই, এবং
যে প্ল্যানেট গুলো আছে সেগুলো কিন্তু নিউট্রাল। আর একটা ডিফারেন্স কি, আমরা দেখেছিলাম যে অ্যাটমের পুরো মাসটাই কি নিউক্লিয়াসের মধ্যে কেন্দ্রীভূত থাকে, বাট এই যে ইলেকট্রন গুলো এর চারিদিকে ঘুরছে, ইলেকট্রনের কিন্তু কোনো মাস নেই, মানে মাস ভর আলাদা করে ইলেকট্রনের মাস আমরা ধরি না, যেহেতু ইলেকট্রনের ভরটা অনেকটাই কম হয়। বাট আমরা কি দেখেছি, এই প্ল্যানেটারি সিস্টেমের ক্ষেত্রে প্ল্যানেট গুলো হেভি হয়, লার্জ হয়, তাই তো, ম্যাসিভ। তো এরা একটা ভর নিয়ে এটা ঘুরছে, তো দুটো কিন্তু একটা জায়গায় ডিফারেন্স ক্রিয়েট করছে। এর ক্ষেত্রে আসি, দেখো এটা রাদারফোর্ডের মডেলে বলা হলো। এরপর আমরা কি বলেছিলাম, যে ম্যাক্সওয়েলের থিওরি আমরা পড়েছিলাম। এখান থেকে লিমিটেশন গুলো আসে। সায়েন্টিস্ট ম্যাক্সওয়েল বললেন, যদি একটা চার্জ পার্টিকেল মানে ইলেকট্রন যদি নিউক্লিয়াসের চারিদিকে এরকম ঘোরে, তাহলে কি হয়, সে ত্বরণ নিয়ে ঘুরবে। তখন এরকম এরকম যে চার্জ পার্টিকেল ঘুরলে সে কি করবে, সব সময় একটা এনার্জি এমিট করবে। চার্জ পার্টিকেল মুভ তখন কি হয়, যে অ্যাক্সিলারেট করে, যদি যদি ত্বরণ নিয়ে ঘোরে তাহলে কি হবে, সে এনার্জি এমিট করবে, ঠিক আছে। বাট যদি এমিট করে, একটা টাইমে এনার্জি এমিট করতে করতে তার এনার্জি লস করতে করতে কি হবে বলেছিলাম, যে একটা টাইম আসবে যখন ইলেকট্রনটা এরকম ভাবে ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসের ওপর আছড়ে পড়বে। এরকম যদি হয় তাহলে অ্যাটমের কোনো অস্তিত্বই থাকবে না, অ্যাটমটা কোলাপস করে যাবে, তাই তো। এটাই রাদারফোর্ড মডেলের ফার্স্ট লিমিটেশনটা ছিল। সেকেন্ড লিমিটেশন কি ছিল, সেকেন্ড লিমিটেশন বলেছিল যে যদি কন্টিনিউয়াস এনার্জি এমিট করে তাহলে আমরা দেখতে পাবো কি, কন্টিনিউয়াস স্পেকট্রাম, ঠিক আছে। যদি কন্টিনিউয়াস এনার্জি এমিট হয় তাহলে আমরা কন্টিনিউয়াস স্পেকট্রাম দেখতে পাবো। বাট এখানে কি হচ্ছে, আমরা আগের ক্লাসেই দেখলাম যে কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করলে কন্টিনিউয়াস স্পেকট্রা কিন্তু আমরা পাই না। কন্টিনিউয়াস স্পেকট্রা কার ক্ষেত্রে পাই, শুধুমাত্র হোয়াইট লাইট বা সানলাইটের ক্ষেত্রে, যদি প্রিজমের মধ্যে দিয়ে পাস করানো হয় তবেই কিন্তু আমরা কন্টিনিউয়াস স্পেকট্রাম পাই। বাট আদারওয়াইজ অ্যাটমের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যদি আমরা হাইড্রোজেন অ্যাটম নিই, হাইড্রোজেন কালারটা চেঞ্জ করি, দাঁড়াও। যদি আমরা হাইড্রোজেন অ্যাটম নিই একটা ডিসচার্জ টিউবের মধ্যে, তাই তো, যেখানে ক্যাথোড আর অ্যানোড থাকবে, দিয়ে সেখানে যদি এখান থেকে কি হয়, এদিকে যদি আমি হিট বা ইলেকট্রিক স্পার্ক দিই তাহলে কি হয়, এখান থেকে এনার্জি এমিট হয়, যেটা কোনো স্লিটের মধ্যে দিয়ে যাওয়ার পর প্রিজমের মধ্যে দিয়ে যদি পাস করানো হয় তাহলে কি, আমরা এখানে দেখেছিলাম যে এরকম একটা কালো রঙের ব্যান্ড দেখেছিলাম, তার মধ্যে এরকম 4টে লাইন দেখেছিলাম। এই যে উপরের লাইনটা ছিল এটা কি বলা হয়েছিল, এইচ আলফা, যেটা কালার ছিল রেড। আমরা পড়েছিলাম না ওয়ালমার সিরিজ, মানে এটা আমরা অনলি ভিজিবল রিজিয়নের ক্ষেত্রে বলছি, আরো অনেক রিজিয়নের ক্ষেত্রে আমরা পড়েছি ইউভি, ইনফ্রারেড, এই রিজিয়ন গুলো, মানে ওয়ালমার সিরিজ ছাড়াও আমরা আরো 5টা রিজিয়নের ক্ষেত্রে দেখেছি হাইড্রোজেনের কি কি স্পেকট্রা হয়। বাট যে স্পেকট্রা গুলি আমরা পড়েছি সবই হচ্ছে কিনা ডিসকন্টিনিউয়াস স্পেকট্রা। এইচ আলফা দেখেছিলাম, তার মধ্যে আবার কালো ব্যান্ড আছে, দিয়ে দিয়ে কি কালার দেখেছিলাম, এইচ বিটা দেখেছিলাম, যেটা কি ছিল, যেটা হচ্ছিল ব্লুইশ গ্রিন, ব্লুইশ গ্রিন ছিল। দেন দেখেছিলাম এইচ গামা, এইচ গামা কি ছিল, ব্লু ছিল। দেন আমরা দেখেছিলাম, এটা কি দেখেছিলাম, এইচ ডেল্টা, যেটা হচ্ছিল ভায়োলেট ছিল, এটা আমরা দেখেছি। তার মানে অ্যাটমিক স্পেকট্রা কিন্তু ডিসকন্টিনিউয়াস। বাট রাদারফোর্ড কি বলছে, রাদারফোর্ডের মডেল অনুযায়ী যদি কোনো চার্জ পার্টিকেল, মানে ধরো নিউক্লিয়াসের চারিদিকে যদি ইলেকট্রন ওরকম ভাবে ঘুরতে থাকে, কোনো ত্বরণ নিয়ে ঘুরতে থাকবে, তাহলে কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করবে। তাহলে এনার্জি কন্টিনিউয়াসলি এমিট করলে তাহলে কন্টিনিউয়াস স্পেকট্রা পাওয়ার কথা। বাট আমরা বাস্তবে কি দেখছি, যে কন্টিনিউয়াস স্পেকট্রা আমরা পাচ্ছি না অ্যাটমের ক্ষেত্রে। যখন আগের ক্লাসে আমরা দেখলাম যে হাইড্রোজেনকে যদি এরকম ইলেকট্রিক স্পার্ক বা হিট দেওয়া হয়, সেখান থেকে আমরা মানে প্রিজমের মধ্যে দিয়ে গিয়ে মানে মোটামুটি স্পেকট্রা যদি আমরা পাচ্ছি, সেটা পাচ্ছি ডিসকন্টিনিউয়াস স্পেকট্রা। তো এই পুরো ব্যাপারটা ব্যাখ্যা কিন্তু রাদারফোর্ড দিতে পারছিলেন না। দুটো মেন লিমিটেশন ছিল, যেগুলো কিন্তু কোনোভাবেই রাদারফোর্ডের মডেল দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছিল না। এরপর আসেন সায়েন্টিস্ট বোর, তিনি 3টে পস্টুলেট দেন। পস্টুলেট গুলো নিয়ে আমরা আলোচনা করব, যার থেকে বোঝা যাবে যে এই রাদারফোর্ড যে জিনিসগুলো ব্যাখ্যা করতে পারছিলেন না, বোর মডেল কিন্তু সেই জিনিসগুলো ব্যাখ্যা করতে পারলো। ফার্স্ট পস্টুলেট কি বলা হয় দেখো, দ্য ইলেকট্রন ইন দ্য হাইড্রোজেন অ্যাটম রিভলভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস অনলি ইন সার্টেন সিলেক্টেড সার্কুলার পাথ। মানে এখানে যে রাদারফোর্ড বলেছিলেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরছে, কিন্তু বোর মডেল বললেন যে
এরা একটা সার্টেন সিলেক্টেড পথ বা সার্কুলার পাথেই কিন্তু ইলেকট্রন গুলো ঘুরবে, যাদেরকে বলা হচ্ছে কিনা অরবিট। মানে নিউক্লিয়াসের চারিদিকে যে কোনো কক্ষপথই মানে যে কোনো পথ দিয়ে কিন্তু ইলেকট্রন গুলো ঘুরবে না, এর একটা নির্দিষ্ট সার্কুলার পথ থাকবে, যেটাকে আমরা বলবো অরবিট, which are associated with definite energies। এই যে অরবিট গুলো থাকছে তার কিন্তু ডেফিনাইট এনার্জিও আছে। এবার কি বলছে, the electrons revolve only in those orbits in which the angular momentum of the electron is a whole number multiple of h/2 pi। মানে এই যে অরবিট গুলো আছে যেগুলোতে কিনা ইলেকট্রন মুভ করছে তার একটা ডেফিনাইট এনার্জি থাকবে, সেই ডেফিনাইট এনার্জির অরবিটালে কিন্তু ইলেকট্রন গুলো ঘুরছে। এবার সেটা কি হতে হবে, তার এনার্জিটা h/2 পাই এর হোল নাম্বারে মাল্টিপ্লাইড হতে হবে। মানে এই যে এনার্জিটা মানে অরবিটালের যে এনার্জিটা মানে অ্যাঙ্গুলার মোমেন্টামটা সেটা কার সাথে ইকুয়াল হতে হবে, nh/2 পাই। n যেখানে একটা হোল নাম্বার। এবার mvr কি, mvr হচ্ছে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম কি তোমাদের একটু বলে দেওয়া উচিত, হোয়াট ইজ অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম দেখো বলা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু মোমেন্ট অফ ইনার্সিয়া। এটা ফিজিক্সের বিষয়। মোমেন্ট অফ ইনার্সিয়া ইনটু কি হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। মোমেন্ট অফ ইনার্সিয়াকে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, আর অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করি। আই এই যে মোমেন্ট অফ ইনার্সিয়া আই এর ভ্যালুটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এম আর স্কোয়ার। এম যেখানে হচ্ছে ভর, আর হচ্ছে রেডিয়াস, আর অ্যাঙ্গুলার ভেলোসিটিকে কি বলা হয়, ওমেগা সমান লেখা যায় ভি বাই আর। ওকে, ভি আর আর কেটে গেল, তাহলে হয়ে যাচ্ছে এম ভি আর, যেটা কার সাথে ইকুয়াল হবে, এন এইচ বাই 2 পাই। এখানে কিন্তু প্রত্যেকটা টার্ম মনে রাখবে, এন হচ্ছে একটা হোল নাম্বার যার ভ্যালু 1 2 3 4 এগুলো হতে পারে, আর এম কি মাস অফ দ্য ইলেকট্রন, ভি ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য অরবিট, আর এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। ঠিক আছে, thus angular moment of electron in an atom is quantized। এবার আমরা বুঝলাম, আমরা কি দেখেছিলাম যে কোয়ান্টাইজ মানে তার একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, সেটাই হচ্ছে যে তার যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা সার্কুলার পথ যেটা থাকছে যার ভ্যালু কিনা হতে হবে nh/2 পাই। n এর ভ্যালুটা যে কোনো কিছু হতে পারে, ধরো ফার্স্ট অরবিটের ভ্যালু n যদি আমি 1 বসাই তখন কি হবে, ফার্স্ট অরবিটের ভ্যালু h/2 পাই হবে। এটা হচ্ছে ফার্স্ট অরবিট, তাই তো? এটা অন্যভাবে লিখতে হতো, ধরো এখানে একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চারিদিকে ফার্স্ট যে কক্ষপথটা আছে এর ভ্যালু কি, এটাকে কি বলবো, কে সেল, এর ভ্যালু n=1। নেক্সট যেটা আছে, ধরো নেক্সট যে অরবিটটা আছে এর n ভ্যালু কি 2। নেক্সট যে অরবিটটা আছে তাহলে এর n ভ্যালু 3। এদের যে এনার্জিটা হবে n=1 হলে তার এনার্জি কি হবে, n=1 × h/2 পাই। তার মানে ফার্স্ট অরবিটের এনার্জি হবে h/2 পাই, সেকেন্ড অরবিটের এনার্জি কি হবে 2h/2 পাই, তাহলে কি হচ্ছে h/পাই। থার্ড অরবিটালের এনার্জি সেম ভাবেই হবে nh/2 পাই, তাহলে কি হবে 3h/2 পাই। এইভাবে শো অন হয়ে যাচ্ছে। তাহলে এটাই বলছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো যে সার্কুলার অরবিটে ঘুরছে সেই সার্কুলার অরবিট গুলোর একটা পার্টিকুলার এনার্জি থাকছে, যেই জন্য কি বলা হচ্ছে যে কোয়ান্টাইজড। এখানে যে জন্য বলা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রনস ইন অ্যান অ্যাটম ইজ কোয়ান্টাইজড। বোঝা গেল? দেখে নাও একটু নেক্সট পস্টুলেটে কি বলছে দেখো, যে when an electron revolves in any selected orbit it neither emits nor absorbs energy। মানে রাদারফোর্ড যেটা বলছিলেন, সায়েন্টিস্ট রাদারফোর্ড কি বলেছিলেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই যে ইলেকট্রন গুলো ঘুরছে সে কি হয় সার্কুলার পথে যদি ঘোরে, যদি ত্বরণ নিয়ে ঘোরে তাহলে কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করবে,
রাদারফোর্ডের মডেল অনুযায়ী। বাট বোর কি পস্টুলেট দিচ্ছেন, উনি বলছেন when an electron revolves in any selected orbit it neither emits nor absorbs energy, মানে এই সার্কুলার পথে ঘোরার সময় ইলেকট্রন গুলো কোনো এনার্জি অ্যাবজর্বও করে না, এমিটও করে না। ওকে, এদের একটা সার্টেন এনার্জি আছে। ইলেকট্রনটা যতক্ষণ এই সার্কুলার পথে ঘুরবে সে এই এনার্জি নিয়ে ঘুরবে। যদি ফার্স্ট অরবিটে ঘোরে তাহলে তার এনার্জি কত হবে, h/2π, সেকেন্ডে ঘুরলে h/π। এরকম যখন ইলেকট্রনটা যে অরবিটে ঘুরছে সে সেই অরবিটালে এনার্জি ক্যারি করছে, এনার্জি নিয়ে ঘুরছে, সে কোনো রকমই এনার্জি এমিট বা অ্যাবজর্ব করছে না ডিউরিং দ্য রোটেশন। ওকে, এবার কি বলেছে দেখো, দ্য এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন এ পার্টিকুলার অরবিট রিমেন্স কনস্ট্যান্ট, মানে পার্টিকুলার অরবিটের কি হচ্ছে, এনার্জিটা কনস্ট্যান্ট থাকছে। দিস অরবিটস আর দেয়ারফর কল্ড স্টেশনারি অরবিট, যার একটা নির্দিষ্ট ভ্যালু আছে, সেই জন্য আমরা কি বলা হচ্ছে, অরবিটটা হচ্ছে স্টেশনারি, মানে যার এনার্জিটা হচ্ছে ফিক্সড। ওকে, although the electrons are not stationary, ইলেকট্রন কিন্তু স্টেশনারি না, ইলেকট্রন কিন্তু অরবিটালের মধ্যে ঘুরছে, বাট যে অরবিটালে ঘুরছে সেই অরবিটালের এনার্জিটা কিন্তু স্টেশনারি, ফিক্সড অরবিটাল। ওকে, এবার দেখো কি বলছে, ইলেকট্রনস রিভলভিং ইন এ স্টেশনারি অরবিট আর অল said to be an stationary state, এগুলো এই যে স্টেটটাকে বলা হচ্ছে স্টেশনারি স্টেট। দেখো কি এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে, ইচ স্টেশনারি অরবিট ইজ কনসিডার্ড অ্যাজ দ্য এনার্জি লেভেল, মানে ধরো এখানে যে ইলেকট্রনটা ঘুরছে এগুলো এক একটা এনার্জি লেভেল হিসেবে আমরা যদি কল্পনা করি। ধরো ফার্স্ট অরবিটটা কি KSL, এখানে যদি n = আমরা 1 ধরি, নেক্সট কি ধরবো, n = 2 ধরবো। ফার্স্ট লেভেলকে আমরা যদি ধরি কি গ্রাউন্ড স্টেট, সেকেন্ড কে ধরবো ফার্স্ট এক্সাইটেড স্টেট, তারপর এটা ধরবো সেকেন্ড এক্সাইটেড স্টেট, এইভাবে আমরা কল্পনা করব। The energy of an electron revolving in a stationary orbit is supposed to be the energy that particular orbit, although the orbit has no energy at its own. The energy of the orbit increases with increase in its distance from the nucleus. বলছে দেখো যে এই যত নিউক্লিয়াস থেকে যত অরবিট গুলো দূরত্ব বাড়বে, ধরো যে ফার্স্ট অরবিটে যেটাকে আমরা বলছি গ্রাউন্ড স্টেট, তার এনার্জি কম থাকবে। যত এখানে সার্কুলার পথ যত বাড়বে, যত অরবিটের নাম্বার যত বাড়বে, তার এনার্জি ভ্যালু কি হবে, ইনক্রিজ হবে, এনার্জি ভ্যালুটা বাড়বে। ঠিক আছে, কেন বাড়বে, এনার্জি যখন নিউক্লিয়াসের কাছাকাছি যখন ইলেকট্রন থাকবে তার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে, তখন কি এনার্জিটা কম ফিল করবে। যত ইলেকট্রনটা দূরে থাকবে তার উপর নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশনটাও কমে যাচ্ছে, সেই জন্য কি হচ্ছে, সে আরো হায়ার এনার্জিতে চলে যাচ্ছে। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, ডিপেন্ডিং অন ইজ ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস these orbit are divided into 7 energy levels such as K, L, M, N, so on. ঠিক আছে, এই যে ডিস্টেন্স অনুযায়ী কি হচ্ছে, এই অরবিটাল গুলো একটা একটা নাম দেওয়া হয়েছে। যেমন n = 1 হলে কি হচ্ছে KCl, n = 2 হলে L, দেন M, দেন N, এইভাবে যাচ্ছে, 7টা এনার্জি লেভেল আমরা কল্পনা করা হয়েছে। এবার দেখো কি বলছে, দ্য নাম্বার সিগনিফাইজ দ্য এনার্জি লেভেল আর নোন অ্যাজ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মানে এই যে ভ্যালুগুলো n এর ভ্যালু 1, 2, 3, 4, এই যে ভ্যালুগুলো যেগুলো কিনা এক একটা সেলকে রিপ্রেজেন্ট করছে, কে সেল, এম সেল, এন সেল, এইগুলো যে রিপ্রেজেন্ট করছে এই এন এর ভ্যালুকে আমরা বলবো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আমরা এই চ্যাপ্টারের শেষেই দেখবো যে 4টে কোয়ান্টাম নাম্বার নিয়ে আমরা পড়বো, প্রিন্সিপাল, অ্যাজিমুথাল, ম্যাগনেটিক আর স্পিন কোয়ান্টাম নাম্বার, এগুলো আমরা পরে আসছি। দেখো ওই কোয়ান্টাম নাম্বার গুলো কেন ইন্ট্রোডিউস করা হলো তার জন্য অনেক রিজন আছে, সেই রিজন গুলি আমরা একে একে পড়ার চেষ্টা করব। আমরা এই ক্লাসে দেখছি কি যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ফার্স্ট যে কোয়ান্টাম নাম্বার সেটা কেন হচ্ছে যে নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স অনুযায়ী যে অরবিট গুলো আছে সেগুলোকে বেস করে এই কোয়ান্টাম নাম্বার গুলো ইন্ট্রোডিউস করা হচ্ছে। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, these orbitals can be arranged in the increasing order of their energy as follows. এই যে অরবিটাল গুলো আছে এর এনার্জি গুলো কি হচ্ছে দেখো, কে এর এনার্জি, কে সেলের এনার্জি সব থেকে কম, যার ভ্যালু n = 1, দেন হচ্ছে L, যার ভ্যালু n = 2, তারপর দেখো M, তারপর হচ্ছে N, so on। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড পস্টুলেটটা আমরা দেখে নিলাম।
দেখো থার্ড পস্টুলেটে কি বলা হয়েছে, when an electron jump from a higher stationary energy level to a lower stationary energy level, it emits a fixed amount of energy in the form of radiation. দেখো কি বলা হচ্ছিল, ইলেকট্রন মানে নিউক্লিয়াস যখন এভাবে আছে, কেন্দ্রে আছে এবং তার চারিদিকে যে অরবিট গুলো আছে যার এক একটা নির্দিষ্ট এনার্জি আছে, যেটাকে আমরা বলছিলাম স্টেশনারি স্টেট, এইভাবে আছে। এবার কি বলছে, n ইকুয়াল টু 1 মানে কি কে সেল ছিল, 2 মানে এল সেল ছিল, এরকম ছিল। বলছে এখান থেকে যদি এই এক একটা অরবিটাল গুলো এনার্জি কিন্তু ফিক্সড। এবার যদি ধরো কোনো একটা ইলেকট্রন n ইকুয়াল টু 3 তে থাকলো, কে এল এম সেলে ধরো থাকছে কোনো একটা ইলেকট্রন, তখন কি হবে, সেখান থেকে যদি ইলেকট্রন কি হয় n ইকুয়াল টু 2 বা n ইকুয়াল টু 1 এ আসতে চায়, তখন কি করবে, হায়ার এনার্জি থেকে যখন লোয়ার এনার্জিতে থাকবে সে তখন এনার্জি এমিট করবে। দেখো এখানে দেখো দেখানো হয়েছে এই ছবিটা, n ইকুয়াল টু 4 থেকে কোথায় আসছে, n ইকুয়াল টু 1 এ, বা n ইকুয়াল টু 5 থেকে 2 তে আসছে। এগুলো আমরা আগের দিন পড়েছি। n ইকুয়াল টু 1 এ এলে কি হয়, লাইমান সিরিজ পড়েছি, দেন 2 এ এলে কি হয়, বালমার সিরিজ, এইভাবে আমরা দেখেছি। এইভাবেই তো কি স্পেকটা পাওয়া যেত হাইড্রোজেন অ্যাটমে, ঠিক আছে। তো সেটাই বলছে রাদারফোর্ড যেখানে বলছিলেন যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন যখন ঘুরছে তখন কি হচ্ছে, কন্টিনিউয়াস এনার্জি এমিট করছে, সেটা কিন্তু হয় না, সেটা ভুল প্রমাণ করলেন সায়েন্টিস্ট বোর। তিনি বললেন নিউক্লিয়াসের চারিদিকে যখন ইলেকট্রন গুলো ঘুরছে সে তখন কোনো এনার্জি এমিট বা অ্যাবজর্ব করছে না, সে তখন একটা নির্দিষ্ট স্পেসিফিক এনার্জি অরবিটে কিন্তু সে প্রদক্ষিণ করছে। যতক্ষণ সে ধরো কে সেলে আছে, মানে n ইকুয়াল টু 1 যে ভ্যালুতে এই অরবিটে যতক্ষণ থাকবে সে কিন্তু সেম এনার্জি ক্যারি করবে। দেন যখন এলে গেল তার একটা আলাদা এনার্জি, এম সেলে যখন গেল তখন তার একটা আলাদা এনার্জি। এবার এম থেকে কে তে আসছে বা কে থেকে এম এ যাচ্ছে, তখন কিন্তু এনার্জি অ্যাবজর্পশন বা এমিশনের প্রশ্নটা আসছে। তখন বলছে দেখো, on the other hand, when an electron absorbs a certain amount of energy, it moves to a higher energy level. যদি ধরো একটা ইলেকট্রন n equal to 1 মানে কে সেলে থাকে, সে তাকে কি করতে হবে, এনার্জি অ্যাবজর্ব করতে হবে। কোথায় যাওয়ার জন্য, এল এম এন বা যে কোনো হায়ার স্টেটে যাওয়ার জন্য। লোয়ার থেকে হায়ার স্টেটে যখনই যাবে সে কিন্তু এনার্জি অ্যাবজর্ব করবে, ঠিক আছে। আর হায়ার থেকে লোয়ার স্টেটে যখন আসবে সে এনার্জি এমিট করবে। এবার দেখো কি বলছে, ইলেকট্রন ক্যান নেভার অকুপাই এ পজিশন ইন বিটুইন টু সাকসেসিভ স্টেশনারি এনার্জি লেভেল। মানে এই দুটো এনার্জি লেভেলের মধ্যে, ধরো কে বা এল বা এল বা এম, এই দুটো এনার্জি লেভেলের মধ্যে কিন্তু কোন রকম এনার্জি স্টেট এক্সিস্ট করে না। মানে এই দুটো স্পেসিফিক এনার্জি লেভেলের মধ্যেকার কোনো জায়গায় কিন্তু ইলেকট্রন থাকবে না। ইলেকট্রন এই পার্টিকুলার এনার্জি লেভেল গুলোতেই কিন্তু থাকবে, যার একটা নির্দিষ্ট ভ্যালু আছে। ফার্স্ট পস্টুলেটে আমরা কি দেখলাম, যার ভ্যালুটা হচ্ছে কি NH/2π এর সরল গুণিতকে থাকতে হবে। একমাত্র সেই কক্ষপথ গুলোতেই কি হচ্ছে, ইলেকট্রন ঘুরবে। বোঝা গেল তিনটে তাহলে পস্টুলেট। দেখো বোঝা গেল কিনা। এবার দেখো কি বলছে, if the frequency of radiation emitted or absorbed is assumed to be nu and energies of higher and lower stationary orbit E2 and E1, ধরে নাও যে একটা ইলেকট্রন, আমরা ধরে নিচ্ছি ইলেকট্রনটা এরকম একটা গ্রাউন্ড স্টেটে ধরো আছে, আমরা এইভাবেও ধরতে পারি বা এরকম ইলেকট্রন এইভাবেও ধরতে পারি। যে গ্রাউন্ড স্টেটে এরকম ভাবে আছে, সেখানে কি হচ্ছে, যে এক্সাইটেড করা হচ্ছে, সে তখন এই এনার্জি স্টেটটাকে যদি আমরা ধরি গ্রাউন্ড স্টেট E1, হায়ার এনার্জি স্টেটটাকে যদি আমরা ধরি এক্সাইটেড স্টেট E2, এরপরে আরো অনেক স্টেট আছে, বাট আমরা এভাবে ধরে নিচ্ছি ফার্স্ট এক্সাইটেড স্টেট, ঠিক আছে। এটা তাহলে E2, এটা E1। তাহলে এখানে এনার্জি দিলে কি হবে, এই ইলেকট্রনটা E2 তে চলে যাচ্ছে। তখন কি হয়, এই যে এনার্জিটা এখানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এলো, এক্সাইটেড হলো, দিয়ে এ কি করছে, যে এনার্জি এমিট করছে ইন দা ফর্ম অফ রেডিয়েশন। তাহলে এর যে ফর্মুলাটা কি ছিল, আমরা কি জানি, NH E ইকুয়াল টু H নিউ। এই যে এনার্জি ডিফারেন্সটা হচ্ছে, এটাকে আমরা ডেল E বলতে পারি। এনার্জি ডিফারেন্স ইকুয়াল টু H নিউ। ডেল E মানে কি, হায়ার এক্সাইটেড স্টেট যেহেতু এর এনার্জি বেশি, সেই জন্য কি হয়, বড় থেকে ছোটই বের করতে হয়। তাহলে এনার্জিটা কি, E2 মাইনাস E1,
একে আমরা কি ধরবো এইচ নিউ। এবার আমরা কি জানি নিউ মানে কি সি বাই ল্যামডা, তাহলে এইচ সি বাই ল্যামডা এইভাবে ধরা হয়। তাহলে কি হলো সি বাই ল্যামডা সমান আমরা কি লিখতে পারি E2 মাইনাস E1 বাই এইচ, আমরা এভাবে লিখতে পারি। দেখো এখানে সিটা কনস্ট্যান্ট এইচটা কনস্ট্যান্ট, তাহলে কি হচ্ছে 1 বাই ল্যামডা, এখানে আমি লিখছি 1 বাই ল্যামডা ইজ প্রপোর্শনাল টু এনার্জি চেঞ্জ অফ এনার্জি। তার মানে দেখো এখানে আমরা যেরকম এনার্জি প্রোভাইড করব, আমরা ইলেকট্রনকে বাইরে থেকে যেরকম এনার্জি প্রোভাইড করব সে সেই অনুযায়ী কিন্তু হায়ার কক্ষপথে যাবে। ধরো আমরা বলছি আমাদের রিলেশনটা কি হলো, এখানে আমরা কি পড়লাম যে সি বাই ল্যামডা ইকুয়াল টু ডেল ই, যেটা আমি বলছি E2 মাইনাস E1, এটাকে আমরা কি বলছি ডেল ই বলছি, বাই কি হচ্ছে এইচ। এবার এখানে এইচ এন্ড সি এর ভ্যালুটা কিন্তু ফিক্সড, তাহলে কি হচ্ছে 1 বাই ল্যামডা ইজ প্রপোর্শনাল টু E2 মাইনাস E1। এবার এখানে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে অরবিট গুলো আছে, যে অরবিটে ধরো ইলেকট্রন গুলো আছে, ফার্স্ট অরবিট n ইকুয়াল টু 1, দেন n ইকুয়াল টু 2, এরকম ধরো বাইরে থেকে যে এনার্জিটা দেয়া হচ্ছে, ধরো ইলেকট্রন গ্রাউন্ড স্টেটে আছে, তাকে একটা এনার্জি দেয়া হলো, বাইরে থেকে এনার্জি দেয়া হলো, এনার্জি দেয়া হবে, যেরকম এনার্জি দেয়া হবে, যেরকম এনার্জি দেয়া হবে সে সেরকম এক্সাইটেড স্টেটে যাবে। যদি বেশি দেয়া হয় ফার্স্ট থেকে কি থার্ডে যাবে, কম দেয়া হলে ফার্স্ট থেকে সেকেন্ডে যাবে। তারপর ফিরে আসার সময় তো স্পেকটা দেখাবে, সেই জন্য এনার্জি যেরকম দেয়া হবে সেই ফিরে আসার সময় যে স্পেকটারটা দেখাবে তার কালার গুলো কিন্তু এর উপর ডিপেন্ড করছে, তার কালার গুলোর ওয়েভলেন্থ তো ল্যামডা। তাহলে দেখো যেরকম এনার্জি দেয়া হবে সেই ওয়েভলেন্থের কালারই কিন্তু ব্যাক করবে। এর সাথে এই রিলেশনটা বোঝা গেল কি, দেখো মানে এনার্জি যত বাড়াবো তত কি বাড়াবো বা কমাবো, সেরকম ধরনের ডিফারেন্ট ওয়েভলেন্থেরও কি আমরা লাইট অ্যাজ এ স্পেক্ট্রাম দেখতে পাবো। দেখো বোঝা গেল কিনা, তিনটে স্পষ্টলেট বোঝা গেল। এবার দেখো কি বলছে কনসেপ্ট অফ কোয়ান্টাইজেশন অফ এনার্জি। আমরা যে আগের দিন বলেছিলাম প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি, আগের কোনো ক্লাসে আলোচনা করা হয়েছিল, আমরা বলেছিলাম যে লিফট দিয়ে আলোচনা করেছিলাম। দেখো এখানে কি বলছে, দ্য কনসেপ্ট অফ কোয়ান্টাইজেশন অফ এনার্জি ক্যান বি বেস্ট আন্ডারস্টুড বাই টেকিং দ্য ফলোইং এক্সাম্পল। হোয়েন এ পারসন মুভ ডাউন এ স্টেয়ারকেস, ধরো তোমরা যখন সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছো, ধরো উঠছো বা নামছো, এখানে নাবার কেসটা নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা যদি সিঁড়ি দিয়ে নাবি, এক একটা স্টেপ নাবার সময় ধরো ওপর থেকে আমরা নামছি, 9টা বা 10টা ধরো সিঁড়ি আছে, ধরো আমরা বাড়ির সিঁড়ি আলোচনা করছি, তাহলে ধরো 10th সিঁড়ি থেকে 9th সিঁড়িতে আসতে তোমার যে কাজটা করতে হচ্ছে, যে পরিমাণ শক্তি ক্ষয় করতে হচ্ছে, 9 থেকে 8এও সেম, 8 থেকে 7 এরকম একটা কি পার্টিকুলার একটা সেম এনার্জি বরাবর তুমি কিন্তু বিভিন্ন স্টেপে কিন্তু তুমি এনার্জিটা ক্ষয় করে করে তুমি সিঁড়িটা বেয়ে নামছো। এটা হচ্ছে কি যা মানে একটা ডিসকন্টিনিউয়াস প্রসেস। 9 থেকে 8 ফ্লোরের 8 সিঁড়িতে এলে 8 থেকে 7, 7 থেকে 6 এইভাবে আসছো, যেটাকে একটা ডিসকন্টিনিউয়াসলি হচ্ছে। অন্য ক্ষেত্রে কি বলছে, এনার্জি অফ দ্য পার্সন ইজ যদি এটা কোনো এরকম বলছে, যদি এরকম থাকে, এরকম কি হয় র্যাম বলছে if he goes down a ramp his energy changes continuously। দেখো এর এনার্জিটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, মানে এর বিভিন্ন একটা জায়গা বিভিন্ন এনার্জি ভ্যালু আছে। এইখানে যদি ভ্যালু হয় 4.1, তারপরে 4.2, 4.3, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ভ্যালু পাচ্ছি, মানে কন্টিনিউয়াস ওয়েতে এনার্জি এমিট করছে। এর ক্ষেত্রে কি হচ্ছিল, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ এনার্জি প্রত্যেক ক্ষেত্রে আমরা কমতে কমতে আসছিল, ওপর থেকে নিচের দিকে নামছিলে। তাহলে এটাই বলছে যে বি যে ছবিটা এখানে দেয়া আছে এটাই কিন্তু ডিসকন্টিনিউয়াস আর কোয়ান্টাইজড এনার্জি, আর এটা কি কন্টিনিউয়াস চেঞ্জ অফ এনার্জি। এটা একটা সিঁড়ির কেস দিয়ে আমরা এখানে ব্যাখ্যা করলাম, ঠিক আছে। দেখো এটা বোঝা গেল কিনা। তাহলে রাদারফোর্ড মডেল এর যে লিমিটেশন গুলো ছিল সেটা বোর অ্যাটমিক মডেল এসে সেই লিমিটেশন গুলো কিন্তু ঠিক করে দিল, তাই তো। ফার্স্ট লিমিটেশন যেটা ঠিক করে দিল সেটা হচ্ছে যে রাদারফোর্ড যে বলেছিলেন যে একটা চার্জ পার্টিকেল মুভ করলে এনার্জি কন্টিনিউয়াসলি এমিট করবে, বাট বোর কি বললেন যে
ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে একটা পার্টিকুলার অরবিটেই কিন্তু ঘুরছে, তার মানে এনার্জিটা সেখানে কোয়ান্টাইজড হয়ে যাচ্ছে, ফিক্সড হয়ে যাচ্ছে, মানে স্টেশনারি ফেজ বলা হচ্ছে তাকে। সে তখন কোনো এনার্জি এমিট বা অ্যাবজর্ব করছে না। তার মানে কি, তার মানে মলিকুল বা অ্যাটমটা স্টেবল। এখানে কি, যেটা রাদারফোর্ডের মডেল অনুযায়ী স্টেবিলিটিটাই ব্যাখ্যা করতে পারছিলেন না, সেখানে বোর অ্যাটমিক মডেল বললেন, দেখালেন যে অ্যাটম কিন্তু স্টেবল। নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন যখন ঘুরছে সে নির্দিষ্ট একটা এনার্জির কক্ষপথে ঘুরছে, এবং যতক্ষণ ইলেকট্রনটা সেই কক্ষপথে ঘুরছে সে কোনো এনার্জি এমিট বা অ্যাবজর্ব করছে না। বাইরে থেকে যদি কোনো এনার্জি আসে, যদি অ্যাবজর্ব করে তবেই সে হায়ার স্টেটে যাচ্ছে, বা হায়ার স্টেট থেকে যখন লোয়ার স্টেটে ফিরে আসছে সে তখন এনার্জি এমিট করছে। এর বাইরে কিন্তু কোন রকম এনার্জি অ্যাবজর্পশন বা এমিশন হচ্ছে না। সুতরাং একটা অ্যাটম কিন্তু স্টেবল। সেকেন্ড যে লিমিটেশনটা ছিল, যে এটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, সেকেন্ড লিমিটেশনে বলা হয়েছিল যে এই যে স্পেকট্রাটা পাচ্ছি, কন্টিনিউয়াস এনার্জি এমিট করলে কন্টিনিউয়াস স্পেকট্রা পাওয়ার কথা, বাট আমরা কি দেখলাম, হাইড্রোজেনের এমিশন স্পেকট্রা কি দেখলাম, ডিসকন্টিনিউয়াস স্পেকট্রা পাচ্ছি। মানে দুটোই কিন্তু লিমিটেশন যে ছিল ব্যাখ্যা করা সম্ভব হলো। এতদূর বোঝা গেল? কোয়ান্টাইজড এনার্জি। এবার দেখো, এখানে আসার আগে আরো কিছু কথা আমার বলার আছে। দেখো, আমরা যে ইলেকট্রনের এতগুলো স্টেট দেখছিলাম, ধরো মেনলি 7টা স্টেট নিয়ে আমরা আলোচনা করছিলাম, তাই তো? 7টা অরবিট মেনলি। যদি এখানে এন এর ভ্যালুটা যদি 1 হয়, 1 এ যদি আসে, 1 এ যদি এখানে ইলেকট্রন আসে, এটাকে আমরা কি বলছিলাম, লাইমান সিরিজ। যদি এন ইকুয়াল টু 2 এ আসে আমরা বলছিলাম বালমার সিরিজ। এরকম 3 থেকে যদি এগুলো ওপর থেকে আসবে, হ্যাঁ, ধরো এখান থেকে যদি 3 তে আসে, এরকম কি বলছিলাম, এরকম আলাদা আলাদা এনার্জি আসছিল উপর থেকে, n equal to 1 2 3 4 5 6 7 এরকম ছিল। বা ধরো এখান থেকে এই আসছে। এবার বলো, তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, হাইড্রোজেনের একটাই ইলেকট্রন, তাই তো? হাইড্রোজেনের একটাই ইলেকট্রন আমরা জানি, তাহলে সে এতগুলো স্টেটে একসাথে কিভাবে থাকছে? এই প্রশ্নটা তোমাদের মনে আসতে পারে। কেন হচ্ছে তোমরা একটু ভেবে বলো। হাইড্রোজেনের কিন্তু একটাই ইলেকট্রন, সে তাহলে এই 5টা স্টেটে কিভাবে আসছে, 5বার কিভাবে 5 রকম স্পেকট্রা দেখাতে পারছে? এই প্রশ্নটা তোমাদের অনেকের মনে আসবে। সেটা ব্যাখ্যা করার জন্য দেখো কি বলছে। আমরা তো একবারও বলিনি যে একটা হাইড্রোজেন অ্যাটম নেওয়া হয়েছে। আমরা ফার্স্ট দিনই যে স্পেকট্রা, হাইড্রোজেনের এমিশন স্পেকট্রার কথা বলা হয়েছিল, সেখানে আমরা বলেছিলাম কি, একটা হাইড্রোজেন অ্যাটম নেওয়া হচ্ছে যাকে আমরা ডিসচার্জ টিউবের মধ্যে নিচ্ছি, যার ক্যাথোড অ্যানোড থাকবে, তাকে হিট বা ইলেকট্রিক স্পার্ক দেওয়া হচ্ছিল। দেওয়া হওয়ার পরে আমরা এই কি হচ্ছে, প্রিজমের মধ্যে পাস করার পরে বেন্ড করে যাচ্ছে, দিয়ে আমরা স্পেকট্রাটা পাচ্ছি। ঠিক আছে? সেখানে কি হাইড্রোজেন অ্যাটম বা গ্যাসিয়াস মলিকুল নেওয়া হচ্ছে, মানে সেখানে কোনো একটা আলাদা করে হাইড্রোজেন অ্যাটমকে নেওয়া হচ্ছে না। আমরা এখানে বিভিন্ন হাইড্রোজেন অ্যাটম, ধরো যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যকে অ্যাটমিক হাইড্রোজেন অ্যাটম নিই, তাহলে কত, 6.023 × 10⁻23, মানে এতগুলো হাইড্রোজেন অ্যাটমকে নিচ্ছি। যদি আমরা 1 মোল হাইড্রোজেন অ্যাটমকে নেওয়া হয় ধরো সাপোজ, তাহলে যখন আমরা হাইড্রোজেন অ্যাটমকে হিট বা ইলেকট্রিক স্পার্ক দিচ্ছি, তখন কিন্তু অনেকগুলো হাইড্রোজেন অ্যাটম কি একসাথে থাকছে। এবার সে যেরকম যেরকম এনার্জি অ্যাবজর্ব করছে, যদি বেশি এনার্জি অ্যাবজর্ব করে তখন কি হবে, সে কি হচ্ছে, n equal to 1 থেকে সে বেশি দূরে যাচ্ছে, সে তখন আবার রিটার্ন করছে। যদি কম এনার্জি অ্যাবজর্ব করে তাহলে n equal to 7 এ যাচ্ছে না, 5 এ যাচ্ছে বা 4 এ যাচ্ছে। এবার হাইড্রোজেন অ্যাটমটা যেরকম যেরকম এনার্জি অ্যাবজর্ব করবে, সে সেইভাবে গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যাবে, এবং ফিরে আসার সময়তে এরকম বিভিন্ন সিরিজের স্পেকট্রাটা দেখতে পায়। তার মধ্যে আমরা কি দেখেছি, যে অনলি বার্মার সিরিজের যে স্পেকট্রা, 4টে স্পেকট্রা আমরা দেখেছি, 4টে যে কালার, এইচ, আলফা, বিটা, গামা, ডেল্টা, সেটাই একমাত্র ভিজিবল রেঞ্জে পড়ে, যেটা কিনা আমরা খালি চোখে দেখতে পাই। বোঝা গেল? এই হচ্ছে কনসেপ্ট। এখানে তোমাদের একটা ডাউট হতো, যেটা আমরা বলে দিলাম। এবার দেখো আরেকটা কনসেপ্ট কি বলছে। এই যে ধরো একটা কোশ্চেন ধরো তোমরা লেখো, ধরো লাইমান সিরিজের ক্ষেত্রে, লাইমান সিরিজের ক্ষেত্রে
যদি বলা হয় n ইকাল টু 5 থেকে n ইকাল টু 1 এ যাচ্ছে একটা ইলেকট্রন, যে অলরেডি এক্সাইটেড হয়ে n ইকাল টু 5 এ আছে, সে n ইকাল টু 1 এ আসতে চাইছে, তাহলে আমরা হাউ মেনি এমিশন লাইনস উই গেট, মানে কতগুলো এমিশন লাইন আমরা পাবো, কতগুলো আমরা এমিশন লাইন পাবো। দেখো লাইমান সিরিজ, ধরো এখানে 5টা এনার্জি লেভেল আমরা দেখছি, 5টা ধরো। এবার n ইকাল টু 5, n ইকাল টু 5, n ইকাল টু 4, n ইকাল টু 3, n ইকাল টু 2, n ইকাল টু 1। এবার দেখো বলছে একটা ইলেকট্রন n ইকাল টু 5 এ আছে, আমি আলাদা কালার করে নিচ্ছি বুঝতে পারবে। ধরো ইলেকট্রনটা n ইকাল টু 5 এ আছে, তাহলে সে কি n ইকাল টু 4 এ আসতে পারে, 5 থেকে 4 এ আসতে পারে, তাই তো? মানে n ইকাল টু 5 এ একেবারে চলে গেছে ইলেকট্রনটা, সে এবার n ইকাল টু 1 এ আসবে। আমরা টোটাল কতগুলো এমিশন লাইন পাবো সেটা আমাদের বলতে বলা হয়েছে। এখানে কিন্তু একবারও দেখো ইলেকট্রনকে আমরা, এই যে ব্যাপারটা হচ্ছে আমরা প্রেডিক্ট করছি, বাইরে থেকে প্রেডিক্ট করছি, আমরা ইলেকট্রনকে হাতে ধরে বলছি না তোমরা 5 থেকে তুমি 4 এ আসো বা 1 এ আসো, 2 তে আসো, আমরা কিন্তু বাইরে থেকে এটা অপারেট করতে পারবো না। ইলেকট্রন তার মর্জি মতো আসবে, আমাদের কথা কিন্তু সে শুনবে না। তাহলে দেখো যদি n ইকাল টু 5 এ থাকে, সে কি n ইকাল টু 4 এ আসতে পারে, 5 থেকে 3 তে আসতে পারে, তাহলে কি 2 তে আসতে পারে, আবার 1 এ আসতে পারে। তাহলে কটা লাইন হচ্ছে দেখো, n ইকাল টু 4 এ আসছে, 5 থেকে কটা হচ্ছে n ইকাল টু 3 তে আসছে একবার, 5 থেকে n ইকাল টু 2, দেন 5 থেকে n ইকাল টু 1। তাহলে এখানে আমরা 4 লাইনস পাচ্ছি। এটা শুধুমাত্র গেল কি 1 এ আসার জন্য, মানে 5 থেকে 1 এ আসছে। এবার ধরো যে ইলেকট্রন গুলো n ইকাল টু 4 এ অলরেডি চলে এসছে, n ইকাল টু 4 এ অলরেডি চলে এসছে, সে কিভাবে আসবে, এখানে আরো বড় দেখালে হতো, n ইকাল টু 4 থেকে 1 এ আসবে, তাই তো? তারপর 4 থেকে 2 তে আসতে পারে, আবার 4 থেকে 3 তেও আসতে পারে। তাহলে এখানে আমরা 3টে লাইন পাচ্ছি, 3 লাইন। তাহলে কি 4 থেকে কোথায় আসছে, 3 তে আসছে, 4 থেকে 2 তে আসছে, এন্ড 4 থেকে 1 এ আসছে। এবার যে ইলেকট্রন গুলো অলরেডি 3 তে চলে এসছে, সে কি করবে দেখো, সে করবে, সে দেখো 3 থেকে কি 3 থেকে 2 এ আসতে পারে, 1 এ আসতে পারে, 3 থেকে 2 এ এলো, আবার 3 থেকে 1 এ আসতে পারে। তাহলে আমরা কটা লাইন পেলাম, দুটো লাইন, 2 লাইনস। আর একটাই পসিবিলিটি পড়ে রইলো, দেখো এটাকে আমরা কি কালার নেব, বোঝা যাবে এই কালারটা। ধরো তাহলে 2 থেকে যদি 1 এ আসে, তাহলে আমরা এখানে পাবো একটা লাইন। তাহলে আমরা টোটাল কতগুলো লাইন পেলাম, দেখো এখানে আমরা টোটাল 4, 3 এ 7, 2 এ 9, 1 এ 10, তাহলে আমরা এখানে টোটাল 10টা লাইন পাচ্ছি। এবার আমরা এগুলো এত ক্যালকুলেট করে বলছি, এর একটা ফর্মুলা আছে, এর একটা ফর্মুলা আছে যেটা আমি ধরো লিখছি। এর ফর্মুলাটা হচ্ছে, দেখো লেখো n2 মাইনাস n1 ইন্টু n2 মাইনাস n1 প্লাস 1 বাই 2, যেখানে n2 এর ভ্যালুটা 5 ছিল আর n1 এর ভ্যালুটা কি 1 ছিল, 5 থেকে 1 এ আসছিল, 5 মাইনাস 1 ইন্টু 5 মাইনাস 1 প্লাস 1 বাই 2। তাহলে কত হচ্ছে 5 ইন্টু 4 বাই 2, দেখো 10ই আমরা পেলাম। তাহলে এই ক্যালকুলেশনটা বোঝা গেল। যদি কোনো এরকম বলে দেয় হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে আসছি, আমরা টোটাল কতগুলো এমিশন লাইন পাবো, দেখো এখানে তো ব্যাপার আছে যে n ইকাল টু 1 এলে আমরা লাইমান সিরিজ পাবো, n ইকাল টু 2 তে এলে আমরা ওয়ালমার সিরিজ পাবো। এইভাবে আমরা দেখেছি যে এরকম ভাবে 5টা 6টা আমরা সিরিজ পাচ্ছি, কিন্তু সেরকম তো কোনো গ্যারান্টি নেই যে n ইকাল টু 1 এই আসবে, 2 তেই আসবে। ইলেকট্রন কিন্তু আমাদের মর্জি মতো চলে না, ইলেকট্রন তার নিজের মতো চলবে, তার কি কি পসিবিলিটি আছে, সে এই পসিবিলিটি গুলো থাকতে পারে। n ইকাল টু 5 এ থাকলে সে 1 এ কিভাবে কত রকম ভাবে আসতে পারে, ডাইরেক্ট 1 এ আসতে পারে, বা একবার 4 এ এলো 4 থেকে 1 এ আসছে। এইভাবে আমরা টোটাল 10টা লাইন দেখতে পাবো, মানে 10 টাইপস অফ এমিশন লাইন আমরা দেখতে পাবো। বোঝা গেল এই কনসেপ্টটা?
দেখো এত দূর অব্দি কোনো প্রবলেম আছে কিনা। সব এখানে বোর্ডের অ্যাটমিক মডেলটা বোঝালাম, দিয়ে আলাদা আলাদা এনার্জি স্টেট অনুযায়ী আমরা বোঝালাম যে আলাদা আলাদা এনার্জি দিলে আমরা আলাদা 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 ওয়েভলেন্থের ভ্যালুতে আমরা আলাদা আলাদা কি কালারের, মানে একটা কালারের একটা আলাদা আলাদা ওয়েভলেন্থ আছে, সেই আলাদা আলাদা কালার গুলো আমরা দেখতে পাবো। যেরকম আমরা এনার্জি দেবো সেরকম আমরা স্পেক্ট্রাটা পাবো। ঠিক আছে, গেল এতটা। এবার দেখো আমরা আসবো ক্যালকুলেশন অফ ভেরিয়াস কোয়ান্টিটিস ফর হাইড্রোজেন লাইক অ্যাটম ইউজিং বোর থিওরি। সবটা হয়তো আজ হবে না, এটুকু হবে, আমি আলোচনা করছি। দেখো কি বলছে, এন্ড অরবিটাল, রেডিয়াস অফ এন্ড অরবিটালের ক্ষেত্রে আমাদের রেডিয়াসটা বার করতে হবে। আমরা দেখলাম যে রাদারফোর্ডের যে মডেলটা বলা হয়েছিল, ওখানে কি বললাম যে ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে দুটো ফোর্স কাজ করে, একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, একটা হচ্ছে এই যে অ্যাট্রাকশন ফোর্স, এটাকে এখানে বলেছে সেন্ট্রিপিটাল ফোর্স। এত তোমাদের জানার দরকার নেই, জাস্ট কিভাবে আসছে দেখানোর জন্য এই ভ্যালুগুলো এখানে বলা হয়েছে, আর কিছুই না। দেখো এবার যদি ইলেকট্রনটাকে স্থির ভাবে এরম ভাবে কক্ষপথে ঘুরতে হয়, তাহলে এই দুটো ফোর্সের ভ্যালুটা কিন্তু ইকুয়াল হতে হবে। ইকুয়াল হতে গেলে এই সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু কি বলছে, mv স্কয়ার বাই আর। সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালুটা বলছে mv স্কয়ার বাই আর। আর সেন্ট্রিপিটাল ফোর্স যেটা আছে, দেখো যেখানে আর হচ্ছে রেডিয়াস অফ দ্য অরবিট, এম হচ্ছে মাস অফ ইলেকট্রন। এবার বলছে ফর দ্য স্টেবিলিটি, সে কি হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, যেটার ভ্যালু হচ্ছে জেড স্কয়ার বাই আর স্কয়ার, এর সাথে সমান হতে হবে। এর সাথে সমান হলে কি হবে, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, এই দুটো সমান হলে এখান থেকে ভি স্কোয়ার এর ভ্যালুটা বার করা হচ্ছে। দেখো যার ভ্যালুটা জেড স্কোয়ার বাই এম আর, এইভাবে বার করা হচ্ছে ভি স্কোয়ার এর ভ্যালুটা। এবার ভি স্কোয়ার এর ভ্যালুটা দেখো এখানে কি বলা হয়েছিল, এম ভি আর ইকাল টু এন এইচ বাই টু পাই। এখান থেকে ভি এর আর একটা ভ্যালু বার করা হয়েছে, তাকেও স্কোয়ার করা হয়েছে, দিয়ে এই দুটো ভি স্কোয়ার কে কি করা হয়েছে, ইকুয়াল করে দেওয়া হয়েছে। সেখান থেকে আমরা আর এর এত বড় একটা ভ্যালু পাচ্ছি। এটা আমাদের অতটা মনে রাখতে হবে না, শুধু এটা মনে রেখো। দেখো এই যে ভ্যালুটা আছে, দেখো এন স্কোয়ারটাই শুধুমাত্র এ, দেন এইচ এর একটা পার্টিকুলার ভ্যালু আছে, 4 পাই স্কোয়ারটাও কনস্ট্যান্ট, এম ইলেকট্রনের ভর, তার মানে তারও একটা পার্টিকুলার ভ্যালু আছে, জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, এটা একমাত্র ডিফারেন্স হচ্ছে, আর হচ্ছে ইলেকট্রনের স্কোয়ার, এই চার্জটাও কিন্তু সেম। এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, পরে আসছি। এখান থেকে দেখলে একমাত্র এন স্কোয়ার ভ্যালুটা, মানে তোমার হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আমরা ধরি, একমাত্র এন স্কোয়ার যে ভ্যালুটা, সেটাই কিন্তু চেঞ্জেবল হচ্ছে এই ইকুয়েশনে, মানে তোমার আর এন জাস্ট এন স্কোয়ার। এবার এইভাবে আমরা ধরা যায়, এটা তুলতে গেলে কি হবে, এ জিরো এন স্কোয়ার, এই ভ্যালুটা হবে। এবার যদি বলা হয় দেখো রিলেশন বিটুইন দ্য রেডিয়াস অফ nth অরবিট এন্ড দ্য ফার্স্ট অরবিট, nth অরবিটের ক্ষেত্রে এই ভ্যালু, ফার্স্ট অরবিটের ক্ষেত্রে কি n এর জায়গায় শুধু 1 বসিয়ে দেওয়া। তাহলে যদি কোনো ক্যালকুলেশন করি তাহলে আসবে কি, তার মানে তোমায় যদি আর এন, ধরো এমন বলে দিল যে আর এন যে কোনো একটা অরবিটারের বলে দিল রেডিয়াস বার করো, ধরো থার্ড অরবিট বলে দিল, ধরো আর থ্রি বলে দিল, তখন কি করবে, আর ওয়ান এর যে ভ্যালু তার সাথে এন কি, এন এর ভ্যালুটা থ্রি, তাহলে থ্রি স্কোয়ার গুণ করলে আমরা সেই অরবিটালের কি ভ্যালুটা পেয়ে যাব, আর কিছুই না। এখানে এত বড় ক্যালকুলেশন তোমাদের আসবে না, দেখারও দরকার নেই, জাস্ট কিভাবে এসছে দেখার জন্য আমরা এটা বলেছি। দেখো আর কি বলা হয়েছে, দ্য রেডিও অফ দ্য স্টেশনারি স্টেট আর এক্সপেল, মানে ওই যে বলেছিলাম যে অরবিটাল গুলো কি স্টেশনারি স্টেট হিসেবে কল্পনা করা হচ্ছে, তার একটা রেডিয়াস থাকবে, যেটা কি সংক্ষেপে বলা হয়েছে কি বললাম, এন স্কোয়ার এ জিরো। এখানে এ জিরোর ভ্যালুটা কত, 52.9 পিকোমিটার। তাহলে কি হাইড্রোজেনের যে ফার্স্ট অরবিট আছে তার রেডিয়াস কি, তার এন এর ভ্যালুটা 1, তার ভ্যালুটা কত, 52.9 পিকোমিটার। দ্যাটস দ্য রেডিয়াস অফ ফার্স্ট স্টেশনারি স্টেট কল্ড বোর অরবিট, যেই ভ্যালুটাকে বলা হচ্ছে, মানে 52.9 পিকোমিটার, এই ভ্যালুটাকে বলা হচ্ছে বোর অরবিট। এটা মনে রাখবে। এখান থেকে প্রশ্ন আসতেই পারে, ধরো বলে দিল যে কোনো একটা অরবিটের, বলে দিল যে এই অরবিটের কি রেডিয়াস বার করো, তখন কিন্তু তোমাদের ফার্স্ট অরবিটের সাথে যে অরবিটটা বলেছে, সাপোজ 4 নাম্বার অরবিট বললো, তার সাথে কি 4 স্কোয়ার করে মাল্টিপ্লাই করে দিলেই তোমরা সেই অরবিটালের রেডিয়াসটা বার করে ফেলতে পারবে। ওকে,
এবার দেখো কি বলেছে, নর্মালি দ্য ইলেকট্রন ইন দ্য হাইড্রোজেন অ্যাটম ইজ ফাউন্ড দ্য অরবিট n equal to 1। এবার যত n এর ভ্যালু ইনক্রিজ করবে r এর ভ্যালু ইনক্রিজ করবে, এটা জানা কথা, মানে যত তুমি হায়ার অরবিটে যাবে তত কি অরবিটালের রেডিয়াসটাও বাড়বে, এটা বোঝা গেল। এবার বলছে আমরা যদি হাইড্রোজেন লাইক কোনো অ্যাটম নিই, মানে ধরো হাইড্রোজেন লাইক অ্যাটম মানে কি, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, যদি আমরা হিলিয়াম নিই এর কটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তাহলে হিলিয়াম প্লাস যদি আমরা করি তাহলে তার কটা, তার একটা ইলেকট্রন তো। এবার যদি আমরা লিথিয়াম নিই, লিথিয়ামের কটা, তিনটে ইলেকট্রন, তাহলে এ কি হচ্ছে, সরি এ হচ্ছে লিথিয়াম 2+, তাহলে এরও কিন্তু একটা ইলেকট্রন, মানে লাস্টে দুটো ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে সেও কিন্তু হাইড্রোজেন লাইক হয়ে যাচ্ছে, বাট এদের অ্যাটমিক নাম্বার গুলো আলাদা। এদের ক্ষেত্রে রেডিয়াস কিভাবে বার করব, এদের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে 52.9 সেম, n স্কোয়ার হলো মানে অলমোস্ট সবই সেম, শুধু জেড দিয়ে ডিভাইড করে দিতে হবে। জেড এখানে কি, জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার। লিথিয়ামের ক্ষেত্রে যদি নিই তাহলে কত হবে, জেড এর ভ্যালুটা 3 হচ্ছে ফর লিথিয়াম, জেড এর ভ্যালু 3। আর যদি হিলিয়াম নিই তাহলে কি হচ্ছে, জেড এর ভ্যালু 2। মানে এরা হাইড্রোজেন লাইক, মানে হাইড্রোজেনের মতো সেম ইলেকট্রন ক্যারি করছে, বাট এদের তো অ্যাটমিক নাম্বারটা আলাদা না, সেই জন্য এদের ক্ষেত্রে ভ্যালুগুলো এরকম হবে, রেডিয়াস ভ্যালুগুলো। নেক্সট দেখো কি বলা হচ্ছে, এবার আমরা ভেলোসিটিও বার করতে পারি এইভাবে। ভেলোসিটি অফ এ রিভলভিং ইলেকট্রন ইন nth অরবিট, ভেলোসিটি আমরা কিভাবে বার করব, এটা একবার রেকর্ড হচ্ছে কি একবার দেখে নিই। ওকে, ধরো আমরা রেডিয়াস দেখলাম কিভাবে বার করা যায়, এবার দেখবো ভেলোসিটি অফ রিভলভিং ইলেকট্রন ইন nth অরবিট। এবার বলছে অ্যাটমিক দা অ্যাকর্ডিং টু বোর থিওরি কি বলা হয়েছিল, যে mv স্কয়ার ইকুয়াল টু nh/2π। এটা আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট কিভাবে আসছে ভ্যালুগুলো, এগুলো তোমাদের কিন্তু এতটা মনে রাখার কোনো দরকার নেই। mvr ইকুয়াল টু কি ছিল, nh/2π, সেখান থেকে r এর একটা ভ্যালু পাওয়া যাচ্ছে nh/2π mv, আর এর ভ্যালুটা যেটা দেখো পাওয়া যাচ্ছে, আর যে রেডিয়াসের যে আর এর ভ্যালুটা আমরা পেয়েছি, এই দুটোকে ইকুয়াল করে দিলে দেখো vn এ মানে ভেলোসিটির একটা ভ্যালু পাচ্ছি, যেটা ভ্যালু হচ্ছে 2π z²/nh। এটা এতটা মনে রাখার কোনো দরকার নেই, এটা মনে রাখবে যে vn যদি হয়, vn যদি হয় তাহলে v1 × 1/n, মানে ধরো বলে দিল সেকেন্ড অরবিটালের ভেলোসিটি কত হবে, আর কিছুই না, ফার্স্ট অরবিটালের ভেলোসিটি ইনটু 1/2 করে দিলে তোমরা সেকেন্ড অরবিটালের ভেলোসিটি পেয়ে যাচ্ছ। ওকে, নেক্সট দেখো, এবার বলেছে টোটাল এনার্জি অফ অ্যান ইলেকট্রন রিভলভিং ইন nth অরবিট। আমরা রেডিয়াস দেখলাম, ভেলোসিটি দেখলাম, এবার দেখবো কি এনার্জি। এনার্জি দেখো, এনার্জি ক্যালকুলেশন কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি হয়, এটা তোমাদের ফিজিক্সের ব্যাপার, এত তোমাদের ডিটেলস দেখতে হবে না, এইভাবে আর কি টোটাল এনার্জিটা পাওয়া যায়, যে -2π² mz² × e⁴ এবার এটাকে এখানে এই পুরো ব্যাপারটাকে 1/n² ছেড়ে এই যে পুরো ভ্যালুটাকে RH বা রিড ব্যাক কনস্ট্যান্ট হিসেবে ধরা যায়, তাহলে সংক্ষেপে এই ভ্যালুটাকে কি বলা হচ্ছে, En equal to -RH into 1/n², এইভাবে ধরা হচ্ছে। তাহলে এখানে যেখানে RH কি, রিডব্যাক কনস্ট্যান্ট, যার ভ্যালু হচ্ছে এখানে এত বলে দিয়েছে, আর জুলে বলেছে এখানে, ঠিক আছে। এবার দ্য এনার্জি অফ দ্য লোয়েস্ট স্টেট অলসো কল দ্য গ্রাউন্ড স্টেট, আমরা কি জানি ফার্স্ট স্টেটটাকে আমরা বলবো গ্রাউন্ড স্টেট, আর হায়ার এরপর যে স্টেট গুলো আছে তাকে আমরা কি বলবো, ফার্স্ট এক্সাইটেড স্টেট, দেন সেকেন্ড, দেন থার্ড, এইভাবে সো অন যাবে এক্সাইটেড স্টেট গুলো। মানে E1 যেটা, E1 যেটা, সেখানে কি হবে, এর ভ্যালুটা 1 বসানো হবে, তাহলে এই ভ্যালুটা পাওয়া যাচ্ছে। ইকুয়াল টু 2 বসালে যেরকম এই ভ্যালুটা পাওয়া যাচ্ছে। এখানেও যদি বলেছে ধরো হাইড্রোজেন লাইক যদি কোনো অ্যাটম থাকে, যেমন হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, ধরো এখানে যেমন বলেছে রেডিয়াস দেখলাম, সেরকম সেম ভাবে এনার্জির ক্ষেত্রেও হবে, যেমন হিলিয়াম প্লাস, লিথিয়াম প্লাস, বেরিলিয়াম 3+, এগুলোর ক্ষেত্রে আমরা কি ফর্মুলা দিয়ে ইউজ করব, সেম এনার্জি ভ্যালু হবে, শুধু z² দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা সেই অরবিটালের ক্ষেত্রে সেই পার্টিকুলার এনার্জি স্টেটের ভ্যালুটা আমরা পেয়ে যাব। ওকে,
নেক্সট দেখো কি বলছে, এই যে আমরা এনার্জি ভ্যালুটা দেখলাম, এই এনার্জি ভ্যালুটা এই নেগেটিভ সাইন কেন, কেন পজিটিভ হলো না? এই যে নেগেটিভ সাইনের সিগনিফিকেন্সটা কি সেটা আমাদের জানতে হবে। বলেছে দেখো, হোয়াট ডাজ দ্য নেগেটিভ ইলেকট্রনিক এনার্জি ফর হাইড্রোজেন অ্যাটম মিন। বলছে দেখো, এই যে দ্য এনার্জি অফ ইলেকট্রন ইন হাইড্রোজেন অ্যাটম হ্যাজ এ নেগেটিভ সাইন ফর অল পসিবল অরবিট. What does the negative sign convey? This negative sign means that the energy of electron in the atom is lower than energy of free electron. কি বলছে, যে আমরা যদি আমরা ইলেকট্রন ফ্রি অবস্থায় থাকে, ফ্রি ইলেকট্রনে এনার্জি বেশি হয়। এনার্জি অফ এ ইলেকট্রন যেটা মুভ করছে তার থেকে কি, যেটা অরবিটালে আছে, এনার্জি অফ ইলেকট্রন ইন অরবিট, তার এনার্জি সবসময় কম হবে কার থেকে, এনার্জি অফ ফ্রি ইলেকট্রন অ্যাট রেস্ট। তার থেকে সবসময় বেশি হবে। এবার দেখো কি বলছে, ধরো এখানে একটা নিউক্লিয়াস, তার চারিদিকে ধরো এনার্জি স্টেট এরম ভাবে রয়েছে, ইলেকট্রন বিভিন্ন অরবিট আছে, এরম ভাবে এনার্জি যাচ্ছে, এরম ভাবে আরো ধরো যাচ্ছে। একটা ইলেকট্রন যে এখানে আছে আর একটা ইলেকট্রন ধরো যে এখানে আছে, কার এনার্জি বেশি হবে কার কম হবে? এ যখন এইখানে থাকছে, ধরো অলমোস্ট শেষ কক্ষপথে, মানে এর তো কোনো লিমিট নেই, ধরো আমরা ধরে নিচ্ছি ইনফিনিটিতে থাকছে, তাহলে এই যে ফর্মুলা অনুযায়ী আমরা কি দেখেছি, ধরো যে ফর্মুলাটা আছে, যদি ইনফিনিটি হয় তখন কি হবে, নিউ বারের যে ফর্মুলাটা ছিল, এইচ ইন্টু কি ছিল, এইট, এটা এখানে কি ছিল, রিডবার্গ কনস্ট্যান্ট ছিল, আর ছিল দিয়ে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এরকম একটা ফর্মুলা ছিল। এখানে যদি ধরো এর ভ্যালুটা, এইভাবে এটা ব্যাখ্যা করলে হবে না, এটা ধরো এইভাবে ব্যাখ্যা করা যায় যে ই এনার্জির যে ভ্যালুটা ওইভাবে ব্যাখ্যা করলে বোঝানো যাবে না, কি হয়, এন স্কোয়ার বাই এইচ স্কোয়ার, এটা এন, এটা এন স্কোয়ার বাই এইচ স্কোয়ার, এই যে এনার্জির ভ্যালুটা এখানে বলা হয়েছে, দেখো উপরে একটা ভ্যালু আছে, নিচে হচ্ছে কি এন স্কোয়ার বাই এইচ স্কোয়ার। এন এর ভ্যালুটা মানে যতটা হায়ার কক্ষপথে যাবে, এন এর ভ্যালুটা যদি ইনফিনিটি হয়ে যায় তখন কি হবে, 1/ইনফিনিটি মানে কি জিরো, এনার্জি মানে এনার্জি টেন্ডস টু জিরো, মানে যার কোনো এনার্জি থাকছে না, এনার্জি ভ্যালুটা জিরো হয়ে যাচ্ছে। মানে ইলেকট্রন যদি একদম লাস্ট কক্ষপথে, যেটার ভ্যালুটা আমরা ধরে নিচ্ছি ইনফিনিটিতে আছে, ধরো ইলেকট্রন যদি ফ্রি অবস্থায় থাকে, ইনফিনিটি থাকা মানে ধরো ইলেকট্রন যদি ফ্রি অবস্থায় থাকে, তাহলে তার ক্ষেত্রে কি কোনো এনার্জি কাজ করছে না, যদি এই এন এর জায়গায় যদি ইনফিনিটি বসায় তাহলে এনার্জি ভ্যালুটা জিরো হয়ে যাচ্ছে। সে যখন ধরো আর একটা ইলেকট্রন যখন n = 1 এ আছে, তখন কি হচ্ছে, তার মধ্যে একটা এই যে নিউক্লিয়াস আছে সেটা একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে, মানে সে একটা ইলেকট্রনটা ওয়ার্ক করতে হচ্ছে। তো ইলেকট্রনটা ধরো যদি ফাই থেকে লোয়ার কক্ষপথে আসে, ইলেকট্রনটা কি এনার্জি এমিট করতে করতে, মানে একই জিরো আছে সেখান থেকেও এনার্জি এমিট করতে করতে আসছে, তবেই সে অ্যাট্রাকশন ফোর্সটাকে ফিল করছে। মানে এর এই যে একটা পজিটিভ চার্জ আর ইলেকট্রন যে নেগেটিভ চার্জ, এই যে অ্যাট্রাকশন ফোর্স হচ্ছে, এর জন্য তো একে একটা ওয়ার্ক করতে হচ্ছে, এর জন্য এই যে ওয়ার্কটা করতে হচ্ছে, এর জন্য এনার্জি লুজ করতে হচ্ছে ওকে এনার্জি, সেই জন্য কি হচ্ছে, ইলেকট্রনটা এনার্জি হারিয়ে ফেলছে। তো সেই জন্যই বলা হচ্ছে যে এটা নেগেটিভে চলে যাচ্ছে, একই জিরোতে ছিল সেখান থেকে নেগেটিভে চলে আসছে। সেই জন্য আমরা দেখছি এনার্জি ভ্যালুর আগে সবসময় একটা নেগেটিভ সাইন আছে। দেখো এটা এখানে তাই বলেছে, as the electron get closer to the nucleus, En becomes larger in the absolute value and more negative. The most negative energy value is given by n = 1. n = 1 যদি দেওয়া হয়, দেখো একমাত্র তাহলে কি হবে, সে মোস্ট নেগেটিভ ভ্যালুটা দেবে, তাই তো। n = একমাত্র 1 হলে, যদি ধরো 2 হয়, যদি তুমি ডিনোমিনেটরকে তুমি যত বাড়াচ্ছ, ডিনোমিনেটর যত তোমার বাড়ছে, ডিনোমিনেটর বাড়লে কি হবে, ডিনোমিনেটর ভ্যালু বাড়লে টোটাল ভ্যালুটা কি অ্যাজ এ হোল, নিচেটা বাড়লে উপরের টোটাল ভ্যালুটা কি হয়ে যায়, কমে যায়। মানে সব থেকে বেশি ভ্যালু কখন পাবো, যখন n এর ভ্যালুটা 1 থাকবে, মানে কোনো কিছু দিয়ে যখন মাল্টিপ্লাই করতে হচ্ছে না, তখন কিন্তু আমরা অ্যাজ এ হোল এনার্জি ভ্যালুটা বেশি পাবো। তাহলে সেটা কখন হচ্ছে, একমাত্র n এর ভ্যালুটা যখন 1 হচ্ছে, তখনই কিন্তু এই যে এনার্জির সর্বোচ্চ আমরা ভ্যালুটা পাচ্ছি, যেটা হচ্ছে কিনা নেগেটিভ। আর যখন ইলেকট্রনটা
সব থেকে শেষ কক্ষপথে, যেটাকে আমরা ইনফিনিটি ধরে নিচ্ছি, সেখানে গেলে কি হচ্ছে, এনার্জি ভ্যালুটা একদম জিরো হয়ে যাচ্ছে। মানে নিচে ইনফিনিটি মানে ওভারঅল কি হচ্ছে, ওভারঅল জিরো হয়ে যাচ্ছে, এনার্জি ভ্যালুটা জিরো হচ্ছে। আর যখন যত ক্লোজ আসছে নিউক্লিয়াসে, তার এনার্জি তত লুজ করছে বলে কি হচ্ছে, নেগেটিভ সাইন আমরা দেখতে পাচ্ছি। বোঝা গেল? লাস্ট একটা টপিক আমি বলবো, সেটা হচ্ছে দেখো এটা, লাস্ট এটা বলে আমি আজকে শেষ করে দেবো। দেখো, যদি EN বাই E1 করা হয়, EN এর ভ্যালু বসানো হয়েছে, U1 এর ক্ষেত্রেও মানে n এর জায়গাটায় শুধু 1 বসিয়ে দিতে হবে, আর কিছু না। যদি এটা করা হয় তাহলে এই রিলেশনটা পাওয়া যাচ্ছে, EN ইকুয়াল টু E1 ইন্টু 1 বাই n স্কোয়ার, এই রিলেশনটা পাওয়া যাচ্ছে। তাহলে এই রিলেশন দিয়ে দেখো একটা ম্যাথ আছে, ইফ দ্য এনার্জি অফ ফার্স্ট বোর অরবিট minus 13.58 ইলেকট্রন ভোল্ট, দেন হোয়াট উইল বি দ্য এনার্জি অফ থার্ড বোর অরবিট। মানে এখানে ফার্স্ট বোর অরবিটের ভ্যালু বলে দিয়েছে, থার্ড বোর অরবিট পেতে হবে, কিছুই না। তাহলে থার্ড বোর অরবিট কি, E3 এর ভ্যালুটা, E1 এর ভ্যালুটা বসাতে হবে 1 বাই কি 3 স্কোয়ার। তাহলে E1 এর ভ্যালুটা কি ছিল এখানে, 1 বাই 9 ইন্টু E1 এর ভ্যালুটা এটা বসিয়ে দাও, আর কিছুই না, 1 বাই 9, তাহলে 13.58 ইলেকট্রন ভোল্ট, যার ভ্যালুটা এখানে আসবে কত, মাইনাস 1.509 ইলেকট্রন ভোল্ট। বোঝা গেল? খালি ম্যাথ গুলো কিন্তু খুবই সহজ, তোমাদের এত বড় বড় রিলেশন ফর্মুলা তোমাদের মনে রাখার কোনো দরকার নেই, শুধুমাত্র এই ফর্মুলা গুলো মনে রাখবে। এনার্জির এই ফর্মুলাটা, En ইকাল টু E1 ইন্টু 1 বাই n স্কোয়ার, এনার্জির এই ফর্মুলাটা। আর দেখো এইটা মনে রাখতে পারো, মাইনাস R8 যে রিডবার্গ কনস্ট্যান্ট, আর 1 বাই n স্কোয়ার, এটা শুধু হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে। যদি হাইড্রোজেন ছাড়া, এটা কিন্তু জুলে, আর হাইড্রোজেন ছাড়া যদি অন্য কোনো অ্যাটম হয় তখন কিন্তু এটা জেড স্কোয়ার মাল্টিপ্লাই করতে হবে। জেড স্কোয়ার, যেখানে জেড ডাকি, জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার অফ দ্যাট অ্যাটম। ওকে, ভি ক্ষেত্রেও সেই বলেছিলাম, ভেলোসিটির ক্ষেত্রেও, আর কিছুই না। জাস্ট এই ফর্মুলাটা মনে না রাখলেও হবে, এটা মনে রেখো যে যদি ভেলোসিটি এরকম বলে দেয়, এনার্জি যে ম্যাথটা করলাম, ধরো ভেলোসিটি অফ অরবিট বলে দিল, ফার্স্ট অরবিটের ভেলোসিটি বলে দিল, যদি বলে দিল থার্ড বা ফোর্থ অরবিটের ভেলোসিটি বার করো, আর কিছুই না, জাস্ট 1 বাই n, 1 বাই দ্যাট অরবিট দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে দেবে, তোমরা সেই অরবিটালের ভেলোসিটিটা পেয়ে যাচ্ছ। ওকে, আর তার আগে কি বলেছি, রেডিয়াসের ক্ষেত্রেও তাই। আমরা কি জানি, হাইড্রোজেনের ফার্স্ট রেডিয়াসের ভ্যালুটা কি 52.9 পিকোমিটার, যেটাকে আমরা বলবো ফার্স্ট বোর রেডিয়াস বা বোর অরবিট। ওকে, আর যদি এটা হাইড্রোজেনের ক্ষেত্রে, n স্কোয়ার A0, ধরো ফার্স্ট অরবিটের ক্ষেত্রে এখানে বলে দেওয়া আছে কি 52.9, আমরা বার করে দেখেছি। এবার যেরকম n এর ভ্যালুটা যেরকম চেঞ্জ করবে, 2, 3, 4 যেভাবে করবে, n স্কোয়ারের ভ্যালুটা সেই অনুযায়ী কি চেঞ্জ হয়ে ওই অরবিটালের রেডিয়াস দিয়ে দেবে। ঠিক আছে, আর সেম জিনিস এটা, যে হাইড্রোজেন লাইক অ্যাটমের ক্ষেত্রে কি হবে, 52.9 ইন্টু n স্কোয়ার বাই জেড করে ভ্যালুটা পেয়ে যাবে। দেখো এটা বললাম, এই ফর্মুলাটা মনে রেখো, Rn ইকুয়াল টু R1 ইন্টু n স্কোয়ার। এই জাস্ট কটা ফর্মুলা মনে রাখলেই হলো। এবার দেখো আমি এতগুলো জিনিস বললাম কারণ কিভাবে এসছে জাস্ট একবার দেখার জন্য, এগুলো তোমাদের হাতে করে দেখতে হবে না বা পরীক্ষায় তোমাদের আসবে না। ঠিক আছে, মেন জিনিসটা বুঝেছি কি, দেখো ফার্স্টে আমরা দেখেছি যে রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের ড্রব্যাক দেখলাম। ড্রব্যাক যেগুলো ছিল, যে লিমিটেশন গুলো ছিল, সেগুলো বোর অ্যাটমিক থিওরি এসে কিন্তু সেই লিমিটেশন গুলোকে ঠিকঠাক করলো, যে অ্যাটমের স্টেবিলিটিটা ব্যাখ্যা করতে পারলো, অ্যাটম যে ডিসক্রিট স্পেক্ট্রা দিচ্ছে সেটা ব্যাখ্যা করতে পারলো, সেটা ঠিক হলো, এবং অ্যাটমের যে পার্টিকুলার অরবিটালের পার্টিকুলার যে এনার্জি আছে সেটাও ঠিক হলো। এবার ওই যে এনার্জি এমিট আর অ্যাবজর্ব করলে কি হচ্ছে, এনার্জি এমিট করলে আমরা বিভিন্ন ধরনের স্পেক্ট্রা পাচ্ছি, সেটা আমরা দেখলাম। তখন এনার্জি এমিট করছে মানে সে হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটে আসছে, এনার্জি অ্যাবজর্ব করছে, তখন কি হয়, লোয়ার থেকে হায়ার স্টেটে যাচ্ছে, হায়ার এক্সাইটেড স্টেটে যাচ্ছে, এটাই আমরা দেখলাম। তিনটে পস্টুলেট দেখলাম, এই ফর্মুলা গুলো দেখলাম, তাহলে কি যেরকম আমরা এনার্জি দেবো সেই অনুযায়ী কিন্তু আমরা যখন ওই এমিট করবে এনার্জি, সেই ওয়েভ লেন্থেরই কিন্তু আমরা লাইটটা দেখতে পাবো অ্যাজ এ এমিটেড লাইট, যেটা স্পেক্ট্রা আমরা বলছি। ব্যাস, আর কিছুই না। এখান দিয়ে আমরা কিছু ফর্মুলা দেখলাম,
নেক্সট ক্লাসে আমরা কি পড়বো, দাঁড়াও কিছু ম্যাথ দিয়ে রাখি, যেগুলো তোমরা পারলে সলভ করো। এই ম্যাথটা করিয়ে দিলাম, এইটা একটু বলবো পরের দিন, এক্সপ্লেনেশন অফ হাইড্রোজেন স্পেকট্রাম বাই বোর থিওরি। হাইড্রোজেন স্পেকট্রামটা বোর থিওরি দিয়ে কিভাবে হয় এই ম্যাথটা দেওয়া থাকলো। আর নেক্সট এই ম্যাথটা, এই ম্যাথগুলো তোমরা করো বাড়িতে, আমি নেক্সট ক্লাসে এগুলো আবার আলোচনা করে দেবো। আজকে এটুকুই থাকলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।